প্রতি বছর রাঙ্গামাটির রাজবন বিহারে আহ, বনমান্তের জন্মদিন উপলক্ষে এই যে রাজবন বিহারের যে সীমা করে উপসম্পদা প্রদান করা হয়। তো আমরা দেখেছি যে গত বছর রাজবন বিহারের বনমান্তের ভিক্ষু সংঘের মধ্যে একটি অংশ এই রাজবন বিহারের সীমাগরকে শুদ্ধ অশুদ্ধ বিতর্ক তুলে সে অনুষ্ঠানটা একেবারে গত যে 7 জানুয়ারি যে উপসম্পদা প্রদানের যে তারিখ ছিল সেটি বাতিল করা হয়, যার কারণে এরপরে আমরা দেখেছি গত বছর অর্থাৎ এই বছর এই উপসম্পদা প্রদান করতে পারেনি বনমান্তের ভিক্ষু সংঘ। আহ, তো তো তার নানা আলোচনা সমালোচনা অনুসন্ধান তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে আজকে মূলত রাজবন বিহারের যে সীমা করে 69 জন শ্রামণকে উপসম্পদা প্রদান করা হচ্ছে। এই উপসম্পদা প্রদান অনুষ্ঠানে আমরা দেখেছি যে চট্টগ্রাম থেকে যে বনবান থেকে উপসম্পদা প্রদানের সময় যে সংগীতিকারক ভিক্ষু ছিলেন প্রিয়দর্শী মহাতেরো, তিনিও এই সীমাগরে আছেন। পাশাপাশি আহ, ধর্ম প্রিয় ভান্তে, তিনিও সিনিয়র ভান্তে, তিনিও এখানে উপস্থিত আছেন। পাশাপাশি বন বন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাষ্টবীর এবং অন্যান্য যে পার্বত্য চট্টগ্রামের যে বন বিহার শাখাগুলোর যে শাখা প্রধান তারাও এখানে উপস্থিত আছেন। সবকিছু মিলে আসলে যে বিগত সময়ের যে একটা যে বিতর্কিত একটা বিষয় সেটা বলা যায় আজকে যে অবসানের মধ্য দিয়ে আজকে এই এই রাজবন বিহারের সীমাগরে 69 জন শ্রামণকে উপসম্পদা প্রদান করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো রাজবন বিহারের যে একজন সিনিয়র ভিক্ষু মহামিত্র ভান্তের সাথে। আমরা এই যে সীমাগরের বিষয়টা এবং আজকের যে অনুষ্ঠান সবকিছু মিলে আমরা তার সাথে আমরা এখন কথা বলবো। ভান্তে বন্দনার সাথে হচ্ছে যে নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে আজকে 10 জুন যে রাঙামাটি রাজবন বিহারের সীমাগরের 70 জনকে উপসম্পদা দেওয়া হচ্ছে আর কি, সাকসেসফুলি যদি একটু বলতেন। আসলে আমরা এখানে বেসিক সংখ্যায় যে এখানে চাকমা এবং মারমাকে ভিত্তি করে এখানে আমাদের আসলে রাজবন বিহারের উপাসক উপাসিকা অনেক এখানে সম্মিলিত হয়েছেন আজকে একটা উপসম্প্রদায়কে নিয়ে। তারপরে তো আমরা আসলে সীমাকে নিয়েই কথা বলার জন্যই তো এখানে হয়তো সংক্ষেপে দু একটা কথার মধ্যে আমরা শেষ করার সম্ভব হয় না, এটা একটা জটিল একটা ব্যাপার নিয়ে। তবু আমরা আশা করি এই যে যেই সীমাকে নিয়ে মানুষ বিতর্ক করছিলেন, আসলে বিতর্ক বিষয় তো এটা তো আজকে নতুন না। সীমা যখন শুরু হয়েছে, সীমা যেহেতু একটা আমাদের ত্রিপিটকের একটা অংশ হিসেবে যারা গ্রহণ করছিল, তো ওই সীমার যখন ত্রিপিটকর অংশ থেকে আমরা যে একটা যেটা রিচুয়ালস যেটাকে বলি আমরা, রিচুয়ালস মানে একটা আমরা যে একটা পদ্ধতিগত বানানোর আনুষ্ঠানিকতা কিছু আমাদের বুদ্ধ ধর্মের ত্রিপিটকের মধ্যে যেগুলি উপদেশ আছে, অনেক উপদেশের মধ্যে কোনো কিছু এত সীমার মধ্যে যে যতটুকু যে বিতর্ক অন্যান্য উপদেশে এরকম থাকে না। কারণ বুদ্ধ ধর্মের মধ্যে একটা মৌলিক ধর্ম আছে, আরও একটা ব্যবহারিক ধর্ম আছে। এই যে বুদ্ধ ধর্মের মধ্যে এই দুইটা ধর্মের মধ্যে এটা সীমা এক পর্যায়ে ব্যবহারিক ধর্মের মধ্যে পড়ে। সুতরাং এই ব্যবহারিক ধর্মকে আপনি যেই দিকে টেনে নিয়ে যায় সেদিকে হয়ে যায়। সুতরাং বুদ্ধ সময়ের এই সীমা শুরু হয়েছে আসলে একটা কোন এলাকা ভান্তি হিসাবে একটা পরিচিত হওয়ার জন্যই তো হয়েছে, আমরা সবাই জানি। ওই এলাকা ভিত্তিক থেকে আমরা বিহার ভিত্তিক হয়ে যাই, বিহার ভিত্তিক হয়ে আমাদের একটা উপশাখার মধ্যে নিয়ে আসি। উপশাখাগারকে যখন বলে একটা উপশাখাগার তৈরি হয়েছে, আরো দুইটা উপশাখাগার কিভাবে তৈরি করবে, তাহলে দুইটা উপশাখাগার যখন তৈরি করতে গিয়ে আমাদের সামান তালিকা ব্যবহার করার জন্য বুদ্ধ শুধু এতদূর উপদেশ আমরা জানি মূল পিতকের মধ্যে। হ্যাঁ, আমাদের পিতকের অনেক কিছু কথা আছে, ওইটাকে ভিত্তি করে যেহেতু বুদ্ধ সময়ের নির্দিষ্ট এইভাবে কোনো ঘরও তৈরি করা হয় না, এইভাবে কিছু করা হয় না, ফলে পরবর্তীতে আমরা চিন্তা করে একটা সংক্ষেপে দু একটা কথাকে নিয়ে আমরা যেরকম করে সুবিধা মতো আমরা তৈরি করে এসেছি। ওইটা দৌড়ের মধ্যে আমরা দেখি ওই যে 600 শতাব্দীর যদি হয়, আমরা খ্রিস্টাব্দ যদি 600 শতাব্দী হয়, বুদ্ধ পরিনির্বাণের 1000 বছরের পরে হয়। তো 1000 বছরের পরে আমরা
যে বুদ্ধ ঘোষের কথা জানি, তখন অর্থকথা দিয়ে যে পুরা ত্রিপিটককে উনি সুন্দর করে মানুষকে এক্সপ্লেন করেছেন। যদি বলি আমরা একটা কিভাবে অর্থকথা হলো, আমরা যদি বলি জয় জয় বুদ্ধ পতাকা কিভাবে হলো, তাহলে একজন মানুষ বলতে পারবে যে বনভান্তিকে একটা বুদ্ধ পতাকা নিয়ে আসলো, আসার পরে যে বনভান্তি পতাকার অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে এভাবে একটা কাহিনী হয়। সুতরাং এভাবে একটা ত্রিপিটকের মধ্যে একটা বিনয় বিষয়, সূত্র বিষয়, অভিধর্ম বিষয় নিয়ে সেখানে অনেক কিছু বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ হয়। সেখানে সীমা বিষয়টুকু অর্থকথার মধ্যে অত কিছু তুলে ধরার কোনো সম্ভব ছিল না। তখন কালের দিনে আর পরবর্তী কালের সাথে কোনো সম্মিল ছিল না। এই যে আমাদের ওভারল্যাপিং এর কথা আসতেছে, আমাদের এই যে সীমা তৈরি করার জন্য এরকম কথা, এই জন্য সীমাকে নিয়ে কথা বলার জন্য অনেক কিছু আমাদের লং হিস্ট্রি আছে, এগুলো কিছু বলা যায় না। তবুও আমাদের বার্মা থেকে বিশেষত এই সীমা শুদ্ধ অশুদ্ধ, পরিশুদ্ধ অপরিশুদ্ধ, এই বিষয়টুকু নিয়ে পরবর্তীতে শুরু হয়। এই পরিশুদ্ধ করার জন্য একজন ভিক্ষুকে আবার নতুন ভিক্ষু করানো, আবার এই যে তাকে নতুন, এখানে জড়িত রয়েছে বিশেষত তিনটা জিনিস। একটা জিনিস হচ্ছে আমরা বিনায়া, আর একটা হচ্ছে লিনিয়াস, আর একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল। এই যে তিনটা জিনিসের মধ্যে আমরা দেখি, যেটা আমরা বিনায়া যেটা বলি, আমাদের একটা বিনয় তো অনেক আগে যে অশোক রাজা পরে তো বার্মায় পাঠিয়ে দেওয়া হয়, যে উত্তরা সোনা আমরা জানি, তখন থেকে শুরু করে এটা খ্রিস্টপূর্ব 300 কথার বলতেছি। তারপরে আমাদের ওই যে মহেন্দ্রকে পাঠানো হয় আমাদের শ্রীলঙ্কায়, তারপরে বুদ্ধ ধর্ম প্রচার করার জন্য আস্তে আস্তে এভাবে আমাদের বার্মায় প্রচারিত হয়। তখন ওই ধর্মের সাথে আমাদের একটা শুরু হয়, কোনটা সতী কোনটা ব্যতিক, বিনয় অভিনয়। তাইলে এখানে লিনিয়েজ বলে একটা বিষয় তারা খুঁজতে গিয়ে এরকম একটা পরিশুদ্ধ অপরিশুদ্ধ, আমি তোমার লিনিয়েজ মানে তো বোঝা যায় যে বংশ, আমি বংশন করে তোমার বাবা ঠিক আছে কিনা, তোমার আজু পিজু এই যেরকম করে করে আমাদের কোনো বংশগত ঠিক আছে কিনা, এরকম আমাদের খোঁজাখুঁজি হয়। তারা এভাবে ভিক্ষু বংশধরকে খুঁজতে গিয়ে বলে এই ভিক্ষুরা কি ঠিক আছে কিনা। তাইলে একটা নতুন ভিক্ষু যদি নিজের মধ্যে একটা সন্দেহ জাগে, বলবে যে আমাদের এই ভিক্ষুর সম্পর্কে একটা পরিশুদ্ধ ভিক্ষু যদি পরম্পরায় নিয়ে যাওয়ার জন্য আমার পরিশুদ্ধ ভ্রান্তির কাছ থেকে আমি ভিক্ষু করাইয়া আবার নতুন করে নিয়ে আসা হয়। তাইলে একজন অরহত, অথচ আনুরুদ্ধা আমলে যে অশোক রাজার পাঠানোর পরে যে উত্তরা সোনা পুরো 1000 বছর পরে আমাদের 1100 শতাব্দীর মধ্যে একজন আনুরুদ্ধা নামক যে একটা রাজা, ওনার প্রভাবশালী ছিল, ওই রাজাকে একজন অরহত ভ্রান্তি বোঝানোর পরে অগণিত সীমা এরকম তৈরি হয়েছিল, অগণিত সীমা তৈরি হয়েছিল। উনি অরহত ভ্রান্তি নিজেই উনি উপস্থিত থেকে ওই সীমাগুলো তৈরি করেছিল সঙ্গ মানে স্থাপন করার জন্য। তাহলে একটা রাজা যাওয়ার পরে পরবর্তী রাজা ধাম্মাচেতি যখন আসলো, তখন উনাদের এত বড় সীমা এত বড় অরহত হয়েছে, তবু উনাদের প্রতি কেন উনার যে মানে পরিশুদ্ধ উপরে উনিকে আর বিশ্বাস করতে পারে না। হাজার হাজার ভিক্ষু আছে ওখানে, ওনার একটা রাজার রাজনীতিক ভাবে পলিটিক্যাল ভাবে নিজের ক্ষমতা দেখার জন্য অথবা নিজের পরিশুদ্ধ করার জন্য এরকম যুগে যুগে কালে কালে পরিশুদ্ধ অপরিশুদ্ধ সঠিক বেঠিক নিয়ে আমাদের এক পর্যায়ে আমাদের ভিক্ষুর সংঘর মধ্যে এরকম কিছু কন্ট্রোভার্সি এরকম অনেক কিছু ছিল, তর্ক বিতর্ক ছিল, ভাগ বিভাগ ছিল। এরকম তাদের একটা জঙ্গলে ভিক্ষু, বাইরে ভিক্ষু, আমি পরিশুদ্ধ আপনি অপরিশুদ্ধ, আমাকে আমার দলকে পরিশুদ্ধ করতে চায়, এরকম করে করে ব্রাহ্মচেতি আমলে আমরা জানি একটা এরকম সীমার কথা যদি বলি, আমরা এই যে কল্যাণী সীমা যাকে বলা হয়, কল্যাণী সীমা কিভাবে করা হয়, শ্রীলঙ্কা থেকে তখন রাজা ওনার ক্ষমতা বলে 44 জন 44 জন, 22 জন হচ্ছে ওনার সেবক মানে একটা জুনিয়র ভান্তি, আরও হচ্ছে 22 জন হচ্ছে আমার আপনার সিনিয়র বড় বড় ভান্তিকে বলে তোমরা আমাদের পরিশুদ্ধ করার জন্য শ্রীলঙ্কায় গিয়ে ওই যে একটু মহাবিহার আছে শ্রীলঙ্কার মধ্যে যে যেটা মহিন্দ ভান্তি যেটা তৈরি করছিলেন, মহিন্দ ভান্তি পরে যে মহাবিহার এখনো আনুরাধা মধ্যে পরিচিত, ওখান থেকে যখন নিয়ে আসা হয় তখন ওই ভান্তিদেরকে ওখানে আবার পুনঃ যেটা এখন আমরা যে করছি বলি, হ্যাঁ পুনঃ প্রবোজে দিয়ে উনাদেরকে, এটা তো একটা রাজার উনার একটা আগ্রহ, উনি যে তার আগে কত হাজার হাজার ভান্তি অরহত ভান্তিরাও ছিল, তাদের প্রতি ওনার একটা আস্থা বিশ্বাস ছিল না যে আমাদের লিনিয়েজ ঠিক আছে কিনা,
আমাদের বংশ ঠিক আছে কিনা, আরো একটা নতুন বংশ তৈরি করার জন্য উনি রিঅর্ডিনেশন নিতেছেন। এটা তো রাজাদের মধ্যে একটা পলিটিক্যাল থাকতে পারে অথবা কোনো একটা কারণ থাকতে পারে। এটা তো কারণবশত এই রকম সীমার বিতর্কিত হয়ে বই লেখা, সীমা তৈরি করা, পুনঃ অর্ডিনেশন করা, অনেক সময় ইরাবতী নদীতে, অনেক সময় কল্যাণী নদীতে। কল্যাণী স্ক্রিপচার যেটা এখনো পর্যন্ত আমি দু একদিন আগে গেছিলাম, স্ক্রিপচার এখানে সেই সীমা, কল্যাণী সীমা বলে আমাদের ইয়াঙ্গুনে যেতে পরিচিত। আমি নিজেই গেছি। আনুরুদ্ধা যে হাজার হাজার বছর আগে যেগুলা গাঁইতে তৈরি করে হয়েছিল সেই সীমাগুলো আমরা নিজেই দেখে এসেছি। এইভাবে ইতিহাসের নানা রকম যাদের অভিজ্ঞতা আছে, আসলে এই সীমা নিয়ে এত কিছু বিতর্ক করে মানুষ এরকম কিছু করে না। এই অনুষ্ঠানটা কিভাবে দেখলেন সাকসেসফুলি? হ্যাঁ, সাকসেস বলবো যারা মানুষ আসলে বিতর্কিত তাদের জন্য সাকসেস না। যে মানুষ আসলে এরকম অনেক কিছু জানার পরে যে একটা চিন্তা করে সীমাই তো সীমাই, পাপ পুণ্য আর সীমার সাথে কোনো সম্পর্ক থাকে না। পাপ পুণ্য নির্ভর করে নিজের কর্মের উপর, মনের উপর নির্ভর করে। সীমা একটা রিচুয়ালস পদ্ধতি। রিচুয়ালস পদ্ধতি মানে তুমি এই সিস্টেমে কাজ করো, এই সিস্টেম যদি ব্যতিক্রম হয়ে থাকে, তোমার বুদ্ধ সময় বলে এটা দুঃখাত বলে। দুঃখাতা মানে তো বুঝা, দুঃখাতা মানে হচ্ছে একটা মানে দু মানে তো খারাপ, খারাপ কাজ আর কি, খারাপ কাজ বলছে। তারপরে সুবাচাসা দুকাতা, এরকম বুদ্ধ যদি এরকম বলে তুমি এই নিয়মের যদি এরকম করছিল তুমি দুকাতা। কখনো বলা হয় না যে তুমি এই নিয়ম ভুল করেছো, তুমি আর ভিক্ষু নাই, তোমার পরে আরো যারা আসবে তারা আসবে ভিক্ষু নাই। এটা বার্মার মধ্যে অনেক কিছু বই। এই তাহলে এই অনুষ্ঠানটা ওই দৃষ্টিকোণ থেকে বলা যায় যারা এরকম চিন্তা চেতনার ভালো আছে তাদের জন্য অবশ্যই আনন্দ, একটা সাকসেসের ব্যাপার। যারা বিতর্ক শুরু হয়েছে অনেক কিছু বই দেখে, অনেক কিছু রেফার দেখে, এই দেখে সেই দেখে, সংক্ষিপ্ত কোনো কিছু দেখেই তো মানুষ এরকম মাথা খারাপ হয়ে তো নিজেকে অনেক কিছু নষ্টই করবে। তাদের সাকসেস কিভাবে হবে? এজন্য সাকসেস হয় যখন মানুষের এরকম একটা জ্ঞানের নিজেকে মুক্ত করতে পারি। আমরা যারা মুক্ত করতে পেরেছি, আমি নিজে মুক্ত, আমি আসলে এই সীমা সম্পর্কে কখনো এরকম বিচার করি না। এরকম করার পরে আমি অনেক কিছু স্টাডি করেছি, দেখেছি, এবং আমি সামনে অনেক কিছু এটা নিয়ে আমি লেখালেখি করার জন্য আমি একটা চেষ্টায় আছি। তো এই জন্য এই অনুষ্ঠানের মধ্যে যারা আছেন, যারা দেখছেন, আপনাকে যারা চিনেন, তাহলে অবশ্যই তারা নিশ্চয় আনন্দের একটা খবর হলো যে সীমাকে নিয়ে এত কিছু বিতর্করে কোনো কিছু লাভ নেই। যারা যে চিন্তা করছে সীমা যদি অপরিশুদ্ধ হলে বৃক্ষ অপরিশুদ্ধ, বৃক্ষ অপরিশুদ্ধ হলে তাদের লিনিয়েজ অপরিশুদ্ধ, বংশ পরম্পরায় আর কোনো কিছু বুদ্ধ শাসন থাকবে না। তাইলে তো বুদ্ধ ইচ্ছা করলেই বলতে পারতো যে আমাদের বুদ্ধ শাসন যে 5000 বছর থাকবে, যে কয়েকজন যদি গ্যাপে যদি কোনো একটা সামনে যদি একটা পড়ে যায়, পরবর্তী ভিক্ষুরা আচরণ করলে কিছু আচরণ হবে না, অরহত হবে না, ভিক্ষ হবে না। সীমার মধ্যে যদি অপরিশুদ্ধ হয়ে যায়, তাদের লিনিয়েজ একটা দুইটা না, সীমার মধ্যে অনেক কিছু আছে। হয়তো নিমিত্ত হতে পারে, হয়তো কোনো একটা কাজ হতে পারে। এই যে কাজ করতে করতে কর্মবাচ্চার মধ্যে আমরা যদি বলি কাম্যবাচ্চা পরিশুদ্ধ করার জন্য যে শুদ্ধভাবে পালি উচ্চারণ করা, এই যুগের মধ্যে কোনো পালি কথাই বলে না। তাহলে বার্মায় একরকম বলছে, থাইল্যান্ড একরকম বলছে, নানা দেশে নানা বলছে। এই সীমার মধ্যে যদি কোনো অপরিশুদ্ধ, যদি কোনো একটা ত্রুটির কারণে যদি দেখা যায়, আপনাকে যদি বলা হয় বাংলাদেশের মধ্যে যারা সীমা তৈরি করছে সব সীমা কি একইভাবে হয়েছে, কোনো জনে 100% বলতে পারবে যে আমাদের সীমা আর আপনাদের সীমা একইভাবে হয়েছে। বার্মার মধ্যে শত নয় হাজার হাজার এরকম সীমার মধ্যে তারাও বলতে পারবে না যে আপনার সীমার আমার সীমার একই নিয়মে হয়েছে। তাই বলে তো লিনিয়াস ঠিক করার জন্য তারা বারবার 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 তারা নিজে কোনো দিন সীমাকে ভেঙে আবার সীমা তৈরি করতেছে না। তারা নিজেকে পরিশুদ্ধ একটা সান্ত্বনা দেওয়ার জন্যই, তারা বিতর্ক দূর করার জন্যই নিজেকে রিঅর্ডিনেশন করে নিজেরাই থাকে। তো আমি বলবো যে যারা এরকম হয়েছে বিতর্ক হয়ে, তারা বিতর্ক ভাবে ভাগ হয়েছে, সেপারেট হয়েছে, তারা আলাদাই ভাবে যেহেতু পরিশুদ্ধ চাইছে আলাদাভাবে থাকুক। তারা যারা এভাবে বিতর্ক মুক্ত হয়ে এভাবে যা করছে তাদেরকে তারা সেভাবেই থাকতে সুযোগ দিন। আমি এটাই বলতে চাচ্ছিলাম। কেউ কাউকে এরকম বিতর্কই বিতর্ক, সেই বিতর্ক শুদ্ধ করার জন্য আপনার যা করণীয় আপনিই করবেন, আমাকে আরো অন্যজনকে কেন বিতর্ক সৃষ্টি করবেন? হ্যাঁ, এইরকম করে আমি বলবোই যে যারা জ্ঞান সম্প্রযুক্ত হয়ে যারা এই অনুষ্ঠানটা করছেন, আসলে এখানে বিতর্ক করার সুযোগ নেই। এই দৃষ্টিকোণ থেকে আমি বলা যায় আমরা অবশ্যই সাকসেস। কিছু বলবেন নাকি? কি বলবো, যেহেতু আমরা এটা বলে আমরা ওয়াগ্গা বলতে আমরা এমনি সেপারেট হয়ে গেছে, ফারক হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, এটা আর একত্রিত হওয়া যায় না। এই যে আমাদের সীমায় কারণেই তো 9টা নিকায় ভাগ হয়ে গেছে আমাদের অলরেডি, আমরাই জানি। এটা আর জীবনে এখনো পর্যন্ত ওই 9টা নিকায় চলছে বার্মার মধ্যে। তারাই যখন এই সীমার কারণে যখন ভাগ হয়ে গেছে, এটাই হয়ে গেছে।
আমি আমি আর ওনাদেরকে তারা নিকায় মধ্যে নিকায় থাকবে, তাদেরকে অন্য কাজে হয়তো ফাং করব, আমরা মিলামিশা করব, আসবো যাব, কিন্তু বিনয় সংক্রান্ত ব্যাপারে তো আমরা আর ওনাদেরকে ফাং করাও হয়তো দরকার নেই, যেহেতু বিনয় সম্পর্কে তারা সন্দেহ করছে কিভাবে ফাং করব। নিকায় যেহেতু আলাদা, যেহেতু তারা হয়তো ইচ্ছা করছে না, আসছে না, এই যে বিনয় যারা ভান্তিরা বড় বড় ভান্তি তারা নিকায় আলাদা হোক, কিন্তু তারা যেহেতু ইচ্ছা করছে তো তো আসতেছি বিনয় কর্মের মধ্যে, এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম বলতে চাই। তো যারা এরকম আলাদাই হয়ে আছে, আমি ওনাদের কাছে অনুরোধ করব যে আলাদাই করে হয়েছে, এটা তো নতুন হিস্টোরি নয়। আমরা যেহেতু নিজের পরিশুদ্ধর জন্য অন্তরায় হয়ে যে যেভাবে একটা আলাদা হয়েছে, আলাদাভাবে যেভাবে নিকায় চলছে নানা দেশের মধ্যে, সেভাবে তারা নিজেভাবে শুদ্ধ করুক, নিজেকে ভালো করুক, নিজেকে ভালো করে ভালো কর্মের অন্তরায় মুক্ত হয়ে তারা এভাবেই থাকুক, আমি এটা কামনা করি। যখন সে এরকম হয়ে গেছে আর সেটা আলাদাভাবে গ্যাঙ্গর কিভাবে আমরা শুদ্ধ করব, এই করব সেই করব, নিজেকে শুদ্ধ করছেন সেটা শুদ্ধ হয়ে গেছে। এবং বার্মার মধ্যে যত নিকা হয়েছে সীমার মধ্যে, সীমাকে কখনো তারা এরকম রিপেয়ারিং করতে চায় নাই। আমরা আমরা আলাদা করে আমরা শুদ্ধ হয়ে আমরা একটা নিকায় করে আমরা আলাদাই করে তারা আচরণ করতে চাই। আমি বলতে চাই এভাবে আমরা শান্তিভাবে নিকায় নিকায় যেভাবে যতই নিকায় হোক আমরা সুন্দরভাবে আমরা জীবনযাপন করি, সুখী হোক, মঙ্গল হোক, এবং এরকম কামনা করি সবার কাছ থেকে। ভান্তের সাথে কথা বললাম। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে গিয়ে তিনি ত্রিপিটক এবং এখানকার রাজবন বিহার সম্পর্কে তিনি এস্তাদের দেখেন। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।